আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে আয়েশা নুসরাত ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে বিএনপির নিবন্ধন বাতিল হবে, জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সংবিধানে নেই, তারপরও খালেদা জিয়ার দাবি যৌক্তিক, বললেন বিশ্লেষকরা। এমপি লিটনের কফিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। 3 দফা জানাজা শেষে সুন্দরগঞ্জে দাফন, এমপিদের নিরাপত্তা বাড়ানোর সুপারিশ। সাধারণ মানুষ থেকে এমপি কেউই নিরাপদ নয়, আওয়ামী লীগের প্রশ্রয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে দুর্বৃত্তরা, অভিযোগ মির্জা ফখরুলের। শুনছিলেন উজালা পেন সংবাদ শিরোনাম। কল্পনার রাজ্যে এবারে বিস্তারিত। আইন অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে বিএনপির নিবন্ধন বাতিল হবে। নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন আইন অনুযায়ী পরপর দুবার নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিলের বিধান রয়েছে বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। অন্যদিকে উচ্চ আদালতের নির্দেশের পর দাঁড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে জাতীয় সংসদ নির্বাচন বিধিমালায় সংশোধন এনে ভোটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এখন 40। উচ্চ আদালতে দল হিসেবে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণার পর দলটির নিবন্ধন স্থগিত রেখেছে কমিশন। নিবন্ধিত দলগুলোর মধ্যে 2008 ও 2014 সালের জাতীয় নির্বাচনে অংশ না নেয় খেলাফত মজলিসকে সম্প্রতি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলে রাজনৈতিক দল নিবন্ধন আইন অনুযায়ী দলটির নিবন্ধন বাতিল হওয়ার বিষয়টিকে চলমান প্রক্রিয়া বলেই মনে করেন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। পরপর দুটো নির্বাচনে যদি কোনো রাজনৈতিক দল অংশ না গ্রহণ করে তবে তাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে, এটাই আইনের কথা। এরকম আমাদের নোটিশে এসেছে যে এরকম 2-1টা দল নাকি এরকম এখনও পরপর দুইটা নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমরা আমাদের সচিবালয়কে বলেছি তাদের লিস্টটা দিলে আমরা যখন দেখব যে তারা পরপর করেনি, এর মধ্যে যদি কোনো দল থাকে তাদেরকে বাতিল করে দেব। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ভবিষ্যতেও যদি কেউ পরপর দুইটা নির্বাচনে অংশগ্রহণ না করে তাদেরটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। অন্যদিকে যুদ্ধাপরাধী রাজনৈতিক দল জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা সংশোধন করেছে ইসি, যা আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য পাঠানো হয়েছে। আমরা এগুলো অবশ্যই সংশোধন করতে হবে, যেহেতু একজনকে প্রতীক দেওয়া ছিল, এটা মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে এটাকে পরিবর্তন করতে হবে। এই প্রতীক ছাড়া অনেক প্রতীক আমাদের রয়েছে, কেউ চাইলে স্বাভাবিকভাবে তাকে সেই প্রতীক দেব যেগুলো এখনো বরাদ্দ হয়নি, কিন্তু দাঁড়িপাল্লা প্রতীক আর দিচ্ছে না। দাঁড়িপাল্লা বাদ দেওয়ার পর নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের জন্য বরাদ্দ রাখা প্রতীকের সংখ্যা এখন 64। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। সংবিধানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের সুযোগ না থাকলেও বিএনপি নেত্রীর দাবিকে যৌক্তিক বলছেন বিশ্লেষকরা। তাদের মতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ভালো হয়েছে বলেই পরের সব নির্বাচনও ভালো হবে, এটা যুক্তিসঙ্গত নয়। 300 আসনে সুষ্ঠু নির্বাচন বিশাল চ্যালেঞ্জ, কঠিন কাজ হবে উল্লেখ করে সরকারি দলকে আরও দায়িত্বশীল হওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। রবিবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় আবারও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পাশাপাশি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। সহায়ক সরকার অর্থাৎ নিরপেক্ষ সহায়ক সরকার যারা নির্বাচন কমিশনকে সব রকম সহায়তা দিবে নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য, নিরপেক্ষ করার জন্য, সেরকম একটা সরকার চেয়েছি। বিএনপি চেয়ারপারসনের এমন দাবিকে যৌক্তিক বলছেন ব্রতির নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ। তার মতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। এটা সত্যি যে কনস্টিটিউশনালি বর্তমানে যে অবস্থায় আমরা আছি এখানে ফিরে যাওয়ার সুযোগটা সত্যি নেই, কিন্তু নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হওয়ার দাবিটা তো প্রযোজ্য থেকে যাচ্ছে। শুধু সরকারি দলের কথা বলবো না, আমি রাজনৈতিক দলগুলোর কথা বলবো। যারা বিরোধিতা করেন তারা উগ্র মাত্রায় বিরোধিতা করে নির্বাচনের পরিবেশ নষ্ট করেন, সেই জায়গাটা থেকে বিরত থাকবেন তারা। যদি থাকতে পারেন তাহলে নির্বাচন ভালো হবে। নির্বাচন কমিশন শুধু স্বাধীনই নয়, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রয়োজন বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক দিলারা চৌধুরীও। নারায়ণগঞ্জের নির্বাচনকে আপনি রেপ্লিকেট করতে পারবেন না 300 কনস্টিটিউয়েন্সিতে। সুতরাং নারায়ণগঞ্জের ইলেকশনটা এটা হলো সরকারের একটা শোকেস ইলেকশন আমরা বলি।
শোকেস ইলেকশন, যে আমরা পারি, কিন্তু তুমি সব কিছু কন্ট্রোল করে তারপরে বলবে আমরা পারি, হ্যাঁ এটা তো গ্রহণযোগ্য নয়। নারায়ণগঞ্জ ভালো হয়েছে বলে আমার সব নির্বাচন ভালো হবে, এটা যুক্তিসঙ্গত কথা নয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। 3 দফা জানাজা শেষে সন্ত্রাসীদের গুলিতে নিহত গাইবান্ধা 1 আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে দাফন করা হয়েছে। এর আগে এমপি লিটনের কফিনে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 2য় দফা জানাজা শেষে এই শ্রদ্ধা জানানো হয়। এ সময় ডেপুটি স্পিকার ফজলে রব্বি মিয়া জানান, সংসদ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়াতে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হবে। স্বজন হারানোর এমন কান্না যেন থামছে না কোনো আশ্বাসে। তারপরও দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি লিটনের স্ত্রী স্বজনদের সান্ত্বনা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির পক্ষে এমপি লিটনের কফিনে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ সারোয়ার হোসেন। এরপর গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটনের মরদেহে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের পক্ষ থেকে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর শ্রদ্ধা নিবেদনের পর দলের হয়ে নেতাকর্মীদের নিয়ে আরেক দফা শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর একে একে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার, সংসদের হুইপ, বিরোধী দলের হুইপ, সংসদ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এর আগে সেখানেই অনুষ্ঠিত হয় এমপি লিটনের 2য় নামাজে জানাজা। জানাজায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। ওর বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, ও প্রপাগান্ডার মাধ্যমে প্রচার করা হলো সে গুলি করেছে, এ কথা সত্য নয়। এ সময় দলের এমপি ও নেতারা জানান, লিটনের হত্যাকাণ্ড রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। অনেক সময় অনেক ধরনের ঝুঁকি থাকে। আমি মনে করি যে এই সমস্ত ঝুঁকি নিয়েই আমরা রাজনীতি করি। অর্থাৎ আমরা এই ধরনের ঝুঁকির কারণে আমরা নিজেরা খুব বেশি উদ্বিগ্ন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সরকারকে যে জানান দিয়েছে এই অপশক্তি, এই জানান দিয়ে কোনো লাভ হবে না, কারণ এর চেয়ে বড় পরিস্থিতি এই সরকার, শেখ হাসিনার সরকার মোকাবেলা করেছে। জামাত ইসলাম আমার এলাকায় এখন কোনো সমস্যা না, বড় ধরনের সমস্যা না। তবু সচেতন থাকতে হবে, একটু ডিসপ্যারেট না, হিরোইজম না করে যতটুকু সতর্ক থাকে জনগণকে কাছে নিয়ে আসা যায়, জনগণের কাছে টানা যায়, এইটুকু করতে হবে। মাননীয় সকল সংসদ সদস্যের জন্যই ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া প্রয়োজন। আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে একমত হয়ে মাননীয় সকল সংসদ সদস্যের জন্য ব্যক্তিগত নিরাপত্তা প্রদান করবে। ঢাকায় আনুষ্ঠানিকতা শেষে দাফনের জন্য গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে নেওয়া হয় এমপি লিটনের মরদেহ। সেখানে বাদ আসর 3য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এমপি লিটনকে ধর্মীয় উগ্রবাদীরা হত্যা করেছে, এজন্য তাদের চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর মিরপুরে দলীয় একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হত্যাকাণ্ড ঘটিয়েছে, সুন্দরগঞ্জের মানুষ জানে তারা কারা। এই সাম্প্রদায়িক, এই অপশক্তি, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী, তাদের মনে রাখতে হবে, তাদেরকে এই জন্য, এই হত্যাকাণ্ডের জন্য চড়া মাসুল তাদেরকে দিতে হবে। এবং এ ব্যাপারে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে রয়েছে। আওয়ামী লীগের প্রশ্রয়ে দুর্বৃত্তরা মাথা চাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কারণেই সাধারণ মানুষ থেকে শুরু করে সংসদ সদস্য কেউই আজ নিরাপদ নয়। জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদের উদ্দেশ্যে ফখরুল বলেন, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে গত নির্বাচনে অংশ নেওয়ার ক্ষমা চেয়েই জনতার কাতারে আসতে হবে তাকে। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দলীয় শক্তি হিসেবে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। সরকার নিজেদের অপকর্ম বিরোধী দলের ওপর চাপাতে চায় বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এমপি লিটন হত্যায় প্রমাণ হয়েছে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার। তাদের প্রশ্রয়ের কারণে আজকে দুর্বৃত্তরা মাথা চাড়া দিয়ে উঠেছে সমগ্র সমাজ এবং রাষ্ট্রে।
আজকে যেমন একজন এমপি নিরাপদ নন, তেমনি সাধারণ মানুষও নিরাপদ নন। এই দেশে এখন স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে জনগণের জীবনের নিরাপত্তা প্রদান করতে। এটার প্রধান কারণ হচ্ছে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে তাদের নিজেদের দলীয় স্বার্থে। এদিকে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টি কাজী জাফর অংশের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। জাপার অপর অংশের চেয়ারম্যান এরশাদের সাম্প্রতিক বক্তব্য নিয়ে কথা বলেন তিনি। আরেক নেতার কথা শুনি যখন তিনি বলেন যে আমাকে বাঁচিয়ে রাখতে যদি চান আরেকবার ক্ষমতায় বসে। আপনি তো ক্ষমতার জন্যই আজকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ওই 14-5 জানুয়ারির আগে আপনি সেদিন গিয়ে তাদের সে হাত দিয়েছিলেন। আমরা অনেক কিছু সাক্ষী, আমরা অনেক কিছু জানি, বলতে চাই না, কাউকে ছোট করতে চাই না। এখনো বলছি নেমে আসুন, ওই জনগণের বিরুদ্ধে অবস্থান করবেন না, জনগণের কাতারে আসুন। তাহলে হয়তো জনতা আপনাকে তাহলে হয়তো জনতা চিন্তা করতে পারে, মানুষ চিন্তা করতে পারে যে আপনাকে ক্ষমা করবে কিনা। কারণ যে অন্যায়, যে অবিচার আপনি প্রথম থেকে করেছেন তার কোনো ক্ষমা নেই। ক্ষমতাসীনরা উন্নয়নের নামে জনগণের সম্পদ লুটপাট করছে বলে অভিযোগ করেন তিনি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ছাত্রদল নেতাদের এমন বক্তব্যে বাধা দিয়ে বেগম খালেদা জিয়ার শুভ বুদ্ধি পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীর মিরপুরে পল্লবী থানা আয়োজিত এক সমাবেশে মন্তব্য করেন তিনি। হানিফ আরও বলেন, বেগম জিয়া বুঝতে পেরেছেন শুধুমাত্র ছাত্রদলের নেতাকর্মীরা নয়, দলের অনেক শীর্ষ নেতাই এখন তার সাথে নেই। সমাবেশে হানিফ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও সমালোচনা করেন। তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা লোকজনই সংসদ সদস্য লিটনকে হত্যা করেছে বলে মির্জা ফখরুল যে মন্তব্য করেছেন তা অগ্রহণযোগ্য। পাল্টা প্রশ্ন ছুড়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কি তাহলে মির্জা ফখরুল রায় শাহ এম.এস. কিবরিয়া, আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করেছিলেন? ধন্যবাদ জানাই বেগম খালেদা জিয়াকে, উনি সঠিক উপলব্ধি করতে পেরেছেন। উনার কর্মীদের রাজপথে নেমে ওই অশুভ তৎপরতা করার আর কোনো ক্ষমতা নেই। বাংলাদেশের জনগণ জানে এই অশুভ শক্তি রাজপথে নেমে অশুভ কর্মকাণ্ড করবে, সেই ধরনের কর্মকাণ্ড আর বরদাস্ত করবে না, সেটা উনি জানেন। উনি জানেন বলে উনি ওনার ছেলেদেরকে বলেছেন যে এটার এই স্লোগান দেওয়ার লাভ নেই, না থাকলে আমরা অনেক দুর্বল হয়ে যাব। পণ্যের উৎপাদন খরচ স্থিতিশীল রাখাকে নতুন বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখতে নতুন করে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য না বাড়াতে সরকারের প্রতি আবারও অনুরোধ জানিয়েছেন তারা। ঢাকা ও চট্টগ্রামের আশেপাশে নতুন ইপিজেড নির্মাণ সহ সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকলে চলতি বছর পোশাক রপ্তানির প্রবৃদ্ধি 2 অঙ্কে নেওয়ার আশা করছেন পোশাক মালিকরা। শ্রমিক অসন্তোষ, কারখানায় দুর্ঘটনা সহ নানা সংকটে থাকলেও বিদায়ী বছর 2016কে একেবারে খারাপ বলছেন না ব্যবসায়ীরা। কারণ রপ্তানির তালিকায় থাকা প্রায় সব খাতের রপ্তানি বেড়েছে। এর মধ্যে তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি ছিল 6% বেশি। কিন্তু বেশ কিছু দুশ্চিন্তা নিয়ে 2017 সাল শুরু করতে হচ্ছে ব্যবসায়ীদের। এর মধ্যে অন্যতম সরকারি পরিকল্পনায় থাকা গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো। ব্রেক্সিটের কারণে, ইউরোপ ফলের কারণে, আমেরিকার ইলেকশনের কারণে, এই যে বিভিন্ন, তারপরে পলিটিক্যাল আনরেস্ট টোটাল মিডল ইস্ট, সেখান থেকে শরণার্থী ইউরোপে যাওয়া, এইসব মিলে কিন্তু একটা অস্থির অবস্থার মধ্যে 2016 আমরা পার করলাম। এগুলো পার করেও কিন্তু আমরা খারাপ করিনি। 2017 সালে আমাদের অনেক চ্যালেঞ্জ থাকবে, নানাবিধ চ্যালেঞ্জ। তার মধ্যে আমি মনে করি এই মুহূর্তে রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে পোশাক বস্ত্র খাতের মূল চ্যালেঞ্জ হলো প্রায় সক্ষমতা আমাদের কমে আসছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস সরবরাহ পাচ্ছেন না। সেই ক্ষেত্রে যদি আবার ইউটিলিটি বিল বাড়ে, এক হলো যে আপনার নিরবিচ্ছিন্ন সরবরাহ নাই, আর একটা হলো যে আপনার বিল বৃদ্ধি পেলে আমাদের কিন্তু প্রতিযোগী দেশের সাথে আমাদের কিন্তু প্রায় সক্ষমতা আবার কমে আসবে। ব্যবসায়ীরা বলছেন, দেশীয় আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও গত বছর পোশাকের রপ্তানি বাড়লেও দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সরকারি নীতি সহায়তায় বেশি গুরুত্বপূর্ণ। নীতি সহায়তা দিচ্ছেন, সেটা অব্যাহত রাখেন, তাহলে আমি বিশ্বাস করি লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং বিশেষ করে পোশাক বস্ত্র খাতে আমরা ডবল ডিজিট গ্রোথ পাবো। কার আশেপাশে এবং চিটংয়ের আশেপাশে যদি দ্রুততার সাথে 1-2টা
ইকোনমিক জোন তাড়াতাড়ি করে দেয়, তাহলে আমাদের 2017 আমরা আশা করি যে ভালো যাবে। নতুন বছরে বন্দর সুবিধা বৃদ্ধি ও ব্যবসায়িক সহায়ক পরিবেশ বজায় রাখতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে চারণকবি কবিয়াল বিজয় সরকারের জন্মভিটা। এদিকে বিলুপ্তপ্রায় লোকসঙ্গীতকে ধরে রাখার চেষ্টায় ব্যস্ত লালমনিরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন আরশিনগর। জনপ্রিয় এই গানের স্রষ্টা চারণকবি বিজয় সরকার, যার জন্ম 1903 সালের 19 ফেব্রুয়ারি নড়াইলের নিভৃতপল্লী বাঁশগ্রামের ডুমদিয়া গ্রামে। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ কণ্ঠ তাকে এনে দেয় সরকার উপাধি। 2009 সালে নড়াইল জেলা পরিষদ বিজয় সরকারের বাড়িতে ভবন ও বিজয় মঞ্চ নির্মাণ করে, তবে তা এখন ধ্বংসের পথে। আমাদের নড়াইলের মানুষ হিসেবে আমরা সবাই চাই যে ওনার বাড়ির যাওয়ার যে রাস্তাটা সেটা অন্তত পাকা করে দেওয়া হোক। বিজয় সরকার ওনার যে বাড়ির অবস্থা একেবারে সংকীর্ণ অবস্থা, জরাজীর্ণ অবস্থায় আছে। ওনার বাড়ি সংস্কার করা অবশ্যই প্রয়োজন। বাড়ির যে আসবাবপত্রগুলো আছে সেটা অযত্নে, অবহেলায় খুব খারাপ পরিবেশে আছে। আর বিজয় সরকারের যে পাণ্ডুলিপিগুলো আছে সেগুলো সরকারের কাছে আবেদন করি যে ওগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারে। বিজয় সরকারের স্মৃতিচিহ্ন সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এদিকে বাংলাদেশ লোকসঙ্গীত ও শিল্পীদের বাঁচিয়ে রাখতে লালমনিরহাটে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন আরশিনগর। তারা লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে আনার চেষ্টা করছেন হারিয়ে যাওয়া লোকসঙ্গীত। আরশিনগর না থাকলে আমার জীবনে হয়তো এই পরিবর্তন আসতো না। আমি আজকে পড়াশোনা করতে পারছি, তারপরে সেতার বাজাচ্ছি, রেডিওতে কণ্ঠশিল্পী হিসাবে লিস্ট হইতে পারছি। যন্ত্র দিয়ে গান দিয়ে আমি আমার নিজের প্রতিভাকে বিকাশ করতে চাই। এখানে গান, লেখাপড়া, যন্ত্র আমি শিখতে পারছি। 2005 সাল থেকে যাত্রা শুরু আরশিনগরের। এরই মধ্যে সংগঠনটির সংগ্রহশালায় 3000-এর বেশি লুপ্তপ্রায় লোকসঙ্গীত যুক্ত হয়েছে। সংগৃহীত হয়েছে শতাধিক প্রাচীন বাদ্যযন্ত্র। মাটি মানুষের যে গানগুলো আমাদের এই উত্তর অঞ্চলে, এগুলো যেন লুপ্ত না হয়ে যায়। আমার চেষ্টাটা ছিল যে আমি যদি এই প্রজন্মের হাতে বা গলায় আমি তুলে দিতে পারি, তাহলে এরা হয়তো টেনে নিয়ে যাবে আরো 50-100 বছর। বাংলার পল্লী সাহিত্যের অনন্য ভাণ্ডার লোকসঙ্গীতকে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবহমান রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর দাবি সঙ্গীত প্রেমীদের। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। বাংলাদেশে ডাউনলিংকৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখতে সরকারের নির্দেশ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দাফন সম্পন্ন। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। বাংলাদেশে ডাউনলিংকৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা এ আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2016-এর আলোকে এ নির্দেশনা জারি করা হয়। এই নির্দেশনা ভঙ্গ করলে সংশ্লিষ্ট বিদেশি টিভি চ্যানেলের ডিস্ট্রিবিউশনের অনাপত্তি ও অনুমতি এবং লাইসেন্স বাতিল সহ অন্যান্য শাস্তি আরোপ করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেয়নি জেপি। তবে সুষ্ঠু নির্বাচনের পথে যেসব বাধা রয়েছে সেগুলো দূর করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে দলটি। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষে একথা জানান জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির দরকার নেই উল্লেখ করে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, কমিশন গঠনে রাষ্ট্রপতি যে প্রক্রিয়া অবলম্বন করবে তাতে সমর্থন থাকবে দলের। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন রয়েছে তা দূর করতেও ভূমিকা নিতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানান জেপি নেতারা। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর আমন্ত্রণ জানাতে রাষ্ট্রপতির সাথে দেখা করেন ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে গ্রামের বাড়িতে আরেক দফা জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, আইনমন্ত্রী আনিসুল হক, জ্যেষ্ঠ আইনজীবী সহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা জানাজায় অংশ নেন। জানাজা শেষে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ আওয়ামী লীগ সহ আইনজীবীদের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি মরহুমের কফিনে শ্রদ্ধা জানান। বিচারপতি বজলুর রহমান ছানা ও হাইকোর্ট বিভাগের সদ্য প্রয়াত বিচারপতি জে.এন. দেবের সম্মানে সোমবারের জন্য সুপ্রিম কোর্ট ছুটি ঘোষণা করেন প্রধান বিচারপতি। জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে বিচারপতি বজলুর রহমানের লাশ তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়া হয়। রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া ও মাওয়া শিমুলিয়া রুটের নৌ চলাচল। দৌলতদিয়া পাটুরিয়ায় রাত 1:30 থেকে 9 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক জিলুর রহমান জানান, মধ্যরাতের পর কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। কুয়াশা বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত 1:30টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে আটকে পড়ে 7টি ফেরি। এছাড়া 2 ঘাটে আরও 9টি ফেরি পারাপারের অপেক্ষায় ছিল। কুয়াশা কমে গেলে সকাল 10:30টায় আবারও স্বাভাবিক হয় ফেরি চলাচল। এতে দুর্ভোগ পোহান যাত্রীরা। একই কারণে 3 ঘন্টা বন্ধ থাকার পর চালু হয় শিমুলিয়া কাওড়াকান্দি নৌপথ। শৃঙ্খলা আর সঠিক পরিকল্পনার বাস্তবায়ন অল্প সময়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে কতটা সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে তার অন্যতম উদাহরণ নরসিংদীর NKM হাই স্কুল অ্যান্ড হোমসের। জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে 185 জনের সবাই GPA 5 পেয়েছে। একদল তরুণ মেধাবী শিক্ষকদের কঠোর পরিশ্রম আর ছাত্রছাত্রীদের অধ্যাবসায় শতভাগ পাশের গৌরবের ধারাবাহিকতা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। এই বাঁধ ভাঙা আনন্দ আর উচ্ছ্বাস নরসিংদীর NKM হাই স্কুল অ্যান্ড হোমসের জেএসসি পাশ করা কোমলমতি শিক্ষার্থীদের। স্কুলটি থেকে এবার 185 জন পরীক্ষা দিয়ে সবাই GPA 5 পেয়েছে। 2010 সাল থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া শুরু স্কুলটির। শুরু থেকে এ পর্যন্ত টানা 7 বছর জেএসসি পরীক্ষায় শতভাগ পাশের সাফল্যের ধারাবাহিকতা এবারও ধরে রেখেছে নরসিংদীর NKM হাই স্কুল। এর মধ্যে 2013 সাল থেকে এ পর্যন্ত টানা 4 বার স্কুলটি থেকে সবাই GPA 5 পাওয়ার গৌরব অর্জন করেছে। মফস্বলে স্কুল হয়েও এমন চোখ ধাঁধানো ধারাবাহিক সাফল্যের খুশি স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাই। আমি খুবই আনন্দিত যে আমরা এত ভালো রেজাল্ট করতে পেরেছি। সুযোগ্য শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানের ফলেই আমরা এমন ভালো রেজাল্ট করতে পারি এবং বারবার এমন রেজাল্টের ধারা অব্যাহত রাখতে পারি। এখানে প্রত্যেকটা ছাত্রের পিছনে একটা করে গাইড টিচার লাগানো হয়েছে এবং তিনি সার্বক্ষণিক একটা ছাত্রের সকল সমস্যার সমাধান দিয়ে থাকেন। কিভাবে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন সেই কথাই জানালেন স্কুলটির প্রধান শিক্ষক। প্রথমত শৃঙ্খলা, দ্বিতীয়ত হল শিক্ষার্থীদের নিবিড় পরিচর্যা, পিছিয়ে পড়া দুর্বল শিক্ষার্থীদের বিশেষ তদারকি এবং যে সাবজেক্টে দুর্বল শিক্ষার্থীরা তাদের অতিরিক্ত ক্লাস করে যাতে করে তারা পিছিয়ে না পড়ে, ওই ব্যবস্থা করলে আমার মনে হয় যে কারো পক্ষে ভালো ফলাফল করা সম্ভব। স্কুলটির চেয়ারম্যান, শিক্ষাবন্ধু হিসেবে পরিচিত নরসিংদীর বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদির মোল্লা শুধু NKM হাই স্কুলই নয়, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজও দেশের শিক্ষা জগতে এখন স্বনামধন্য প্রতিষ্ঠান। স্বপ্নবান এই মানুষটির এখন স্বপ্ন নরসিংদীতে একটি মেডিকেল কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে মেধাবীদের জন্য উচ্চশিক্ষার দুয়ার খুলে দেয়া। তারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে, কেউ পারতেছে কেউ পারতেছে না, অনেকেই আবার এখান থেকে থামিয়ে যাইতেছে।
এটা যাতে না থামে, সরকার বাহাদুরের যে সামনে যে পরিকল্পনা আছে যে প্রত্যেকটা জেলায় কিন্তু একটা বেসরকারি গুণগত মানের একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য ইতিমধ্যে শিক্ষা কার্যক্রম গ্রহণ করছে। তো আমাদের এখানে আশা আছে যে আমরা যদি গভর্নমেন্ট এমন একটা চিন্তা করে তা আমরা এখানে পার্টিসিপেশন করব। জনসম্পদকে মানব সম্পদে পরিণত করার জন্য এই আয়টার একটা অংশ এখানে ব্যয় হবে, তার কোনো রিটার্ন আমি চাই নাই, ইতিমধ্যে আমি চাচ্ছিও না, আর আমি বাকি জীবনে চাবও না। শিক্ষাঙ্গন পরিচালনা করে মানুষ বানানোর পিছনে আমার কোনো লাভ থাকবে না। আমার এই কন্ট্রিবিউশনের মাধ্যমে এই সাধারণ মানুষ যাতে সম্পদে পরিণত হয়। আগামী প্রজন্মকে সুশিক্ষিত এবং দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সমাজের বিত্তবানরা যার যার অবস্থান থেকে কাজ করে যাবেন, এমনটাই প্রত্যাশা নরসিংদীর শিক্ষাবন্ধু শিল্পপতি আব্দুল কাদির মোল্লার। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, নরসিংদী। আবারও নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে আসছি জানিয়ে। ইস্তাম্বুলে নাইট ক্লাবে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। সন্দেহভাজন এক হামলাকারীর ভিডিও প্রকাশ। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। শুরু হবে বাংলাদেশ সময় বেলা 12টায়। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। নতুন বছরের প্রথম প্রহরে তুরস্কের ইস্তাম্বুলে নাইট ক্লাবে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। সন্দেহভাজন এক হামলাকারীর ভিডিও প্রকাশ করেছে পুলিশ। তাকে ধরতে তুরস্ক জুড়ে সাঁড়াশি অভিযান চলছে। সোমবার এক বিবৃতিতে হামলাকারীকে ইসলামী খেলাফতের বীর উল্লেখ করে আইএস জানায়, মাত্র 7 মিনিটে অন্তত 180টি বুলেট ছুড়েছে সে। রেইনা নাইট ক্লাবে এলোপাথারি গুলি চালানোর আগে এক নিরাপত্তা কর্মী ও এক ট্রাভেল এজেন্টকে হত্যা করে হামলাকারী। পালানোর আগে ওভারকোট ফেলে রেখে যায় বলেও জানানো হয়। ট্যাক্সি করে ওই ক্লাবের সামনে আসে সে। এদিকে নাইট ক্লাবে হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে সন্দেহভাজন এক হামলাকারীকে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে ধরতে দেশজুড়ে ব্যাপক তল্লাশি চলছে। এ নিয়ে গেল 1 মাসের কম সময় চতুর্থবারের মতো হামলা হলো তুরস্কে। এবারে দেশের বাইরের আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। রোহিঙ্গা মুসলিমদের উপর পুলিশি নির্যাতনে একটি ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে তা তদন্তের ঘোষণা দিয়েছেন মিয়ানমার সরকার। গেল 5 নভেম্বর রাখাইন রাজ্যে ওই ভিডিওটি ধারণ করে সীমান্তরক্ষী এক পুলিশ সদস্য। যদিও মিয়ানমার সরকার বারবারই রোহিঙ্গা নির্যাতনের কথা অস্বীকার করে আসছে, তবে মানবাধিকার সংস্থাগুলো অনেক আগ থেকেই দাবি করে আসছে, গেল অক্টোবর থেকেই রাখাইনে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও নির্যাতন করছে মিয়ানমার পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগে বহিষ্কৃত 35 রুশ কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়েছেন। রবিবার ওয়াশিংটন থেকে মস্কো যান তারা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হ্যাকারদের হস্তক্ষেপ নিয়ে টানাপোড়েনের জেরে ওই কূটনীতিকদের বহিষ্কার করে ওবামা প্রশাসন। তবে পাল্টা ব্যবস্থা না নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত সাদর সিটিতে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত 35 জন, আহত 60 জনেরও বেশি। পুলিশ জানিয়েছে সোমবার কাজে যাওয়ার জন্য শ্রমিকরা যখন অপেক্ষা করছিল তখনই হামলাটি চালানো হয়। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও এর জন্য আইএস জঙ্গিদের সন্দেহ করছে ইরাক পুলিশ। এদিকে আইএসকে ফ্রান্স এবং ইরাক উভয় দেশেরই শত্রু হিসেবে উল্লেখ করেছেন বাগদাদ সফররত ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওয়ালাদ। দুর্নীতির অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করবে দেশটির পুলিশ। ইসরায়েলি সংবাদপত্রগুলো জানিয়েছে, নেতানিয়াহু এবং তার পরিবারের বিরুদ্ধে নানা সময়ে দেশি ও বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন এবং গুজব বলে নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব উজালা পেন্ট সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে বিএনপির নিবন্ধন বাতিল হবে, জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সংবিধানে নেই, তারপরও খালেদা জিয়ার দাবি যৌক্তিক, বললেন বিশ্লেষকরা।
এমপি লিটনের কফিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা, 3 দফা জানাজা শেষে সুন্দরগঞ্জে দাফন, এমপিদের নিরাপত্তা বাড়ানোর সুপারিশ। সাধারণ মানুষ থেকে এমপি কেউই নিরাপদ নয়, আওয়ামী লীগের প্রশ্রয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে দুর্বৃত্তরা, অভিযোগ মির্জা ফখরুলের। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।